জানি আমরা দুজনে বইটা খুলে অদৃশ্য হয়ে ভোলার দোকানে যাই। ভোলা যদি আমাদের দুজনকেই দেখতে পায় তাহলে বুঝবো দুজনকে নিয়ে এই জাদু হবে না। ঠিক, চলো তাহলে একসাথে অদৃশ্য হই। মনে হচ্ছে অদৃশ্য হয়েছি। তাহলেও আমরা যাই, চলো ভোলার কাছে দাঁড়াই। ভোলা যদি দেখতে না পায় তাহলে বুঝবো আমরা অদৃশ্য। মানে একজন তৃতীয় ব্যক্তির সাহায্য আমাদের নিতে হবে। মহারাজ, ভুল হয়েছে, ভুলকে শুধরে নিতে হবে, তাই তো? তা মন্ত্রী মশাই, এই ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? 1000 মুহূর্ত ফেরত আসা দরকার। আমার মাথায় কিছু আসছে না মহারাজ। নবাব বাহাদুরের কাছ থেকে স্বর্ণমোহর ফেরত যাওয়া আর বাঘের গুহায় ঢুকে বাঘকে শিকার করতে যাওয়া একই মহারাজ। মহারাজ, আমি বলি কি, একটা পত্র লিখুন, তাতে আমাদের ভুল স্বীকার করে নবাব বাহাদুরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আমার দৃঢ় বিশ্বাস নবাব বাহাদুর কিছু একটা বলবেন এবং সেটা শুভই হবে মহারাজ। বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, একটা চিঠি বড় লিখে দিই। আর একটা অনুরোধ করব গোপাল। করুন মহারাজ। আমার ইচ্ছে নবাব বাহাদুরের কাছে বার্তাবাহক তুমি হও। চিঠিটা তোমার হাত দিয়ে গেলেই আমি একটু নিশ্চিন্ত হই। 1000 মোহর তো আর কম নয়। আমার প্রজাদের স্বার্থে ওই 1000 মোহর অনেকখানি। তুমি কাল সকালে মুর্শিদাবাদ চলে যাও আর খাজাঞ্চি মশাইয়ের কাছ থেকে রাহা খরচ নিয়ে নিও। যথা আজ্ঞা মহারাজ। এরপর থেকে যাতে ভুল না হয় তার জন্য সমস্ত সভাসদদের আমি একটা আদেশ দিচ্ছি। রাজপ্রাসাদের মধ্যে যে গ্রন্থাগার আছে, অবসর সময়ে সেই গ্রন্থাগারের গ্রন্থগুলো সবাইকে পড়তে হবে, বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। গোপাল ফিরে আসুক, তারপর সবাই সময় করে গ্রন্থাগারের গ্রন্থের মধ্যে ডুবে যেতে হবে। গিনি, আজ তাড়াতাড়ি খেতে দাও, কাল খুব সকালে উঠে মুর্শিদাবাদ যাব, বুঝলে? কোষাধ্যক্ষ হিসেবে ভুল করেছে। নবাব বাহাদুরের কাছ থেকে 1000 মোহর ফিরিয়ে আনা খুব চাপের কাজ গিন্নি। তবুও দেখি মহারাজের পত্র আর আমার হাত যশ। আমার তোমার প্রতি অগাধ বিশ্বাস আছে গো। নবাব বাহাদুর কিছু একটা বন্দোবস্ত করবেন। কি হয়েছে মহারাজ, আপনি একটু উত্তেজিত আছেন? ও ও বড় ভুল হয়ে গেছে রানী। কোষাধ্যক্ষ ভুল হিসেব করি 1000 মোহর নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দিয়েছে বকেয়া খাজনা হিসেবে। ভুল হিসাব? হ্যাঁ রানী, কোষাধ্যক্ষ তো ভুল করে বাড়তি 1000 মোহর পাঠিয়ে দিয়েছে। এখন গোপালের হাতে একটা পত্র দিয়ে নবাব বাহাদুরকে অনুরোধ করেছি, দেখি নবাব বাহাদুর কি করেন। একটা কাজ আপনি খুব ভালো করেছেন মহারাজ, গোপালকে পাঠিয়েছেন। আমার বিশ্বাস গোপাল কিছু একটা বন্দোবস্ত ঠিক করে আসবে, দেখবেন। আমারও বিশ্বাস আছে, কিন্তু ঠিক নিশ্চিন্ত হতে পারছি না। মানে কোষাগারের অবস্থা তো সঙ্গীন, দেখি ঈশ্বর কি করেন। বলো কি গোপাল, এত বড় ভুল তোমাদের কোষাধ্যক্ষ করলো কি করে? আগে ভুল কি আর কেউ ইচ্ছে করে করে নবাব বাহাদুর? ভুল হয়ে যায়। কি আর করা যাবে, ভুল মানুষ মাত্রই হয়, আর যারা কাজ করে তাদেরই তো ভুল হয়। ঠিকই বলেছো গোপাল। মহারাজকে গিয়ে বলো যে 1000 মোহর পরবর্তী খাজনার সঙ্গে হিসেব মিলিয়ে দেওয়া হবে, কেমন? নবাব বাহাদুর, একটা মিনতি করছি আপনার কাছে। রাজকোষাগার খুব সঙ্গীন অবস্থার মধ্যে আছে, তাই যদি... বুঝেছি, ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো। উজির, গোপালকে কাল কৃষ্ণনগর ফেরার সময় হাতে 1000 মোহর দেওয়ার ব্যবস্থা করে দিও।
আরেকটা কথা, পুনরায় ভুল হলে আমি কিন্তু সুদে আসলে উসুল করে নেবো। হ্যাঁ, এই কথাটা কৃষ্ণচন্দ্রকে বলে দিও গোপাল। হ্যাঁ, নবাব বাহাদুরের জয় হোক। মহারাজ চিন্তা করবেন না, গোপাল যখন গেছে তখন ভালো খবরই আসবে। যদি উল্টোটা হয় কি ভালোভাবে বেইজ্জতি না হবে গোপাল। ওই তো গোপাল আসছে। আসছে আসছে, গোপালের হাসি মুখ, তার মানে ভালো খবর আছে। কি গোপাল, কি হলো? কি আর হবে মহারাজ, যা লেখা ছিল তাই হয়েছে। নবাব বাহাদুর 1000 মোহর ফেরত দিয়েছেন। একটা চিঠি আপনার, তাতেই তো সব হয়ে গেল। তবে নবাব বাহাদুর একটা আদেশ করেছেন, কিন্তু আবার যদি ভুল হয় তবে উনি সুদে আসলে সব নিয়ে নেবেন। গোপাল, তোমার কাছে আমার ঋণের শেষ নেই। আগে রাজকর্তব্য করেছি মহারাজ। তোমার এই কাজে আমি খুশি হয়ে 100 মোহর দিলাম। ধন্যবাদ মহারাজ। কই গোপাল, কেউ তো এলো না, শুধু তুমি আর আমি। বিজ্ঞানী, তুমি হলে জ্ঞানের সাগর, আর আমি হলাম অজ্ঞান ব্যক্তি। তুমি আরো জ্ঞানার্জন করতে চাও, আর আমি আমার অজ্ঞানতা ভাঙতে চাই, তাই এসেছি। এত বড় গ্রন্থাগার, কত বই আছে, কত বিষয় আছে। জীবন তো একটাই বিজ্ঞানী। তুমি ঠিক বলেছো গোপাল, এই একটা জীবনেই আমাদের সব কিছু করতে হবে। চলো চলো ঘুরে দেখি কি কি বই আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। বিজ্ঞানী, এখানে তোমার বিষয়ের বই, বিজ্ঞান বিষয়ক পুস্তক লেখা আছে। আমি এখানে কিছুক্ষণ সময় কাটাই, তুমি চারিদিকটা দেখো আর কি কি বিষয়ের বই আছে, কেমন? হ্যাঁ। কি গো মন্ত্রী, গোপাল আর বিজ্ঞানী গ্রন্থাগারে গেল, তুমি গেলে না? মহারাজ, পুঁথিগত বিদ্যে দিয়ে কি রাজকার্য চলে? রাজকার্য চলে ব্যবহারিক বিদ্যা। আমার পুঁথিগত জ্ঞানের প্রয়োজন নেই মহারাজ। আচ্ছা ঠিক আছে, তবে যদি ভুল করো কোনোদিন তাহলে কিন্তু শাস্তি পাবে, এটা আমি বলে দিলাম। এইখানে বিভিন্ন বিষয়ের উপর বই আছে। আরে আরে, এটা কি বই? লেখা আছে নিজের দায়িত্বে পড়ুন, মানে দেখি তো। গোপাল, ও গোপাল, কোথায় গেলে গোপাল? বিজ্ঞানী, আমি তো তোমার উল্টো দিকেই দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কই কই না তো, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেলাম নাকি? তবে তো বড় বিপত্তি ঘটলো গো গোপাল, কি হবে? হ্যাঁ, বইয়ের নাম নিজের দায়িত্বে পড়ুন। নিজের দায়িত্ব নিয়ে যখন বইটা খুলেছি, আবার নিজ দায়িত্বেই আমার অদৃশ্য থেকে দৃশ্যমান হতে হবে। এই তো তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বইটার কারিগরি বুঝে গেছি। খুললেই অদৃশ্য, বন্ধ করলে দৃশ্যমান। আচ্ছা, দুজনে মিলে যদি বইটা খুলি? তাহলে দুজনে মিলেই অদৃশ্য হব। তুমি চলে এসো বিজ্ঞানী, দেখি পরীক্ষা করে দুজন একসাথে অদৃশ্য হই কিনা। আবার বইয়ের কি লেখা আছে দেখো। বইয়ের জাদু কোনো খারাপ কাজে ব্যবহার হবে না, মানব হিতে ব্যবহার না করলেই ক্ষতি, তাই সব নিজ দায়িত্বে। তাই নাকি? এই দেখো, এই বই খুললাম, আমরা কি অদৃশ্য হলাম? হ্যাঁ, হলাম, এই কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর আমিও তোমাকে দেখতে পাচ্ছি। এতে করে কিচ্ছু প্রমাণ হয় না, বাইরে গিয়ে করতে হবে, বুঝলে? তাহলে চলো। চলো। বিজ্ঞানী, আমরা দুজনে বইটা খুলে অদৃশ্য হয়ে ভোলার দোকানে যাই। ভোলা যদি আমাদের দুজনকেই দেখতে পায় তাহলে বুঝবো দুজনকে নিয়ে এই জাদু হবে না। ঠিক, চলো তাহলে একসাথে অদৃশ্য হই। মনে হচ্ছে অদৃশ্য হয়েছি, তাহলেও আমরা যাই, চলো
ভোলার কাছে দাঁড়াই। ভোলা যদি দেখতে না পায় তাহলে বুঝবো আমরা অদৃশ্য। মানে একজন তৃতীয় ব্যক্তির সাহায্য আমাদের নিতে হবে। আর একটু জল মেশালে মনে হয় ঠিক হবে। আরো আরো ওই 2 ঘটি জল মেশাই। দেখছো বিজ্ঞানী, দুধে জল মেশাচ্ছে। আমরা তো ভোলার সামনেই দাঁড়িয়ে আছি, ভোলা দেখতে পাচ্ছি না। ভোলা ভাই, আমাকে 10টা রসগোল্লা দাও। এই নাও 5 মোহর। ও 5 মোহরে ওই 5টা রসগোল্লা হবে। হ্যাঁ, দাম কবে থেকে বাড়ালে ভোলা ভাই? আজ থেকে, এই মুহূর্ত থেকে। এ তো সহ্য করা যায় না। দুধে জল মেশাচ্ছে। কৃষ্ণনগরে থেকে কোনো খারাপ কাজ করা যাবে না। দাঁড়াও, তোমার হচ্ছে। কারা যেন ওই ফিস ফিস করে কথা বলছে। না না না, কাউকে তো দেখছি না। দুধে জল মিশিয়ে গ্রামবাসীর থেকে বেশি জল নেওয়া তোমার বার করছি। হ্যাঁ, এ তো ওই গোপাল দাদার গলা। আমিও দেখেছি তুমি দুধে জল মেশাচ্ছ। দেখি রে বাবা, ভুতুড়ে কাণ্ড কারখানা। ভয় পেও না তুমি। তুমি দাঁড়াও, রসগোল্লা নিয়ে যাও। বিজ্ঞানী, তুমি ভাঁড় বার করো, আমি রসগোল্লা তুলছি। ঠিক আছে গোপাল। মন্ত্রী মশাই, আপনি কিছু বলুন। তখন থেকে তো আপনি ওই মৌনব্রত অবলম্বন করে আছেন, আর একলা একলা ওই কলা খাচ্ছেন। আমি মৌনব্রত যখন অবলম্বন করব তখন আমি কিছু চিন্তা করছি। এটা তো বুঝতে হবে রাজবৈদ্য, সকল চিন্তাশীল ব্যক্তি মৌনতা অবলম্বন করেই থাকে। তাদের চিন্তার পথ পরিষ্কার হয়, দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়। তা মন্ত্রীমশাই, আপনার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়েছে? আপনি কিছু দেখতে পাচ্ছেন? গোপাল আর বিজ্ঞানী এই দিকেই আসছে। কিছু একটা করে গোপালের পায়ে লাগাতে পারি তো আনন্দ পায়। গোপাল পায়ে চোট পেলে অন্তত 3 থেকে 4 দিন রাজসভাতে আসতে পারবে না। কোনো গুরুতর বিষয়ে কথা বলতে পারবে না। মহারাজকে যুক্তির জালে আমার বর্ষে করে নিতে পারবে। আর একটা একটা কলা খাওয়ার পর এই কলার খোসা মাথায় একটা বুদ্ধি দিয়েছে। বিজ্ঞানী, চলো আমরা অদৃশ্য হই। মন্ত্রীমশাই কি আমাদের দেখেছে? মন্ত্রী মশাই হলেন শকুন, ওই চোখে পলক পড়ে না। ও ঠিক দেখেছে। আর নিশ্চয়ই ওই দুষ্টু দুষ্টু মাথায় কিছু দুষ্টু দুষ্টু চিন্তা করছেন আমাদের বিপদে ফেলার। হ্যাঁ, আমাদের বিপদে ফেলার আগে ওনাকে একটু ঘাবড়ে দিই। হ্যাঁ তাই, খুব ভালো প্রস্তাব। এসো বিজ্ঞানী, আমি বই খুলছি। গোপাল আর বিজ্ঞানী কোথায় অদৃশ্য হয়ে গেল? আরে এই মাত্র তো দেখলাম এখানে ছিল। আমিও তো দেখলাম, আমাদের দিকেই তো আসছিল। তবে গোপালের হাতে একটা বই ছিল। আমাদের দেখে ভয়ে পালিয়েছে। কলার খোসাটার সৎ ব্যবহার করা গেল না। গোপাল কলার খোসায় আছাড় খেলো না। আচ্ছা, আমাকে আছাড় খাওয়ানোর ধান্দায় ছিলেন মন্ত্রী মশাই। হ্যাঁ, ঠিক আছে। আমার ওষুধটা এবার দেখুন আপনারা দুজন। গোপাল, মানব হিতের কথাটা মাথায় রেখো। বিজ্ঞানী, মন্ত্রী মশাই আমাকে কষ্ট দেওয়ার জন্য কলার খোসা ফেলবেন বলে ভাবছেন। এটা কোনো হিতের কাজ? ঠিক ঠিক ঠিক। কেউ জানো আমার কাছে এলো? কে এলো মন্ত্রীমশাই? কাউকে তো দেখছি না। এখন সন্ধে হয়। এই সন্ধেবেলায় তেনাদের আগমন হয়। ও মন্ত্রীমশাই, আমার আমার ঘরে যেন কার নিঃশ্বাস পড়ছে। বাহ, এটাই তো সহজ পদ্ধতি, ভূতের ভয় দেখানো। আর একটু নিঃশ্বাস ফেলি। ওরে বাবারে, আমার ঘরে শব্দ করে নিঃশ্বাস পড়ছে। কেউ আমার জামার খোঁটা টেনে ধরছে। পালাও পালাও রাজবৈদ্য, পালাও। রাম 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 রাম। বাবা বাবা গো, বাবা গো।
বাবা, রোগা শুটকি মাছের মতো হলে কি হবে? বেশ ভারী ওজন আছে। ঠিক বলেছো। এই তো মন্ত্রী মশাইয়ের বাড়ি এসে গেছে, এবার গিয়ে দরজায় একটা ধাক্কা মারি। বিজ্ঞানী, তুমি একটু মন্ত্রী মশাইকে শক্ত করে ধরো। ধরেছি, তুমি দরজা ধাক্কা দাও। দরজা খুলুন গিন্নিমা, দরজা খুলুন। গোপালের গলা না, আসছি। একি ওনার কি হয়েছে? ওই রাস্তায় পড়েছিল, আমরা দুজন তুলে নিয়ে এলাম। ওগো, চোখ খোলো, কথা বলো। আমি কোথায়? আপনার বাড়িতে মন্ত্রী মশাই, আপনি দিব্যি রাস্তায় শুয়েছিলেন। আমরা আপনাকে তুলে নিয়ে আপনার ঘরে রেখে দিলাম, এখন আপনি বিছানায় শুয়ে আছেন। হ্যাঁ গো, তোমার কি ভীমরতি ধরেছিল? তুমি বিছানা ছেড়ে রাস্তায় শুয়েছিলে? গিন্নি, আমাকে ভূতে রাস্তায় ফেলে দিয়েছিল। ভূতে রাস্তায় ফেলে দিয়েছে? ও মা গো, কি সর্বনাশ হলো গো! ভুলভাল কথা বলছে গো, আমি আজই বাপের বাড়ি চলে যাচ্ছি। গিন্নিমা, গিন্নিমা শান্ত হন, মন্ত্রী মশাইয়ের কথা শুনতে দিন। বলুন বলুন মন্ত্রী মশাই, বলুন। দাঁড়িয়ে কথা বলছিল, হঠাৎ তোমাদের দুজনকে আসতে দেখলাম, তারপর হঠাৎ আবার তোমাদের দেখতে পেলাম না। তোমরা কোথায় উড়ে গেলে? তারপর আমার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলতে লাগলো, আমার জামা ধরে টানতে লাগলো, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। ওরে মা রে, ওরে বাবা রে, আমার কি হবে রে? গিনি, গিনি, কেঁদো না, কেঁদো না গিনি। মন্ত্রী মশাই, আপনি আর গিন্নিমা এখন একটু কেঁদে নিন। কাল সকালে রাজসভায় একটু তাড়াতাড়ি আসবেন, কেমন? কাল একটা মজা দেখবেন। মজা? হ্যাঁ, ভারী মজা। হ্যাঁ। মহারাজ, ওই গোপাল দাদা আমাকে আপনার কাছে আসতে বলেছিল। গোপাল এখনো এলো না, অথচ গোপালই তো রাতে আমাকে খবর দিল তাড়াতাড়ি সবাই আসছে সবাই, নাকি কি মজা দেখানো হবে। গোপাল কি মজা দেখাবে জানি না মহারাজ। কাল আমরা তিনজন ওই ভূতের খপ্পরে পড়েছিলাম, এটা আমি আপনাকে বলতে পারি। ভূতের খপ্পরে? মহারাজ, ওই দেখুন, দরজা জানলাগুলো আপনি খুলছে, বন্ধ হচ্ছে। এই তো, তাই তো, কি হবে এবার? এটাই তো গোপালের মজা মহারাজ। আরে তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাবেন না মহারাজ, আমি এখন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। আমি এখন অদৃশ্য, আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেউ দেখতে পাচ্ছেন না। ও, তার মানে তুমি কাল আমাকে অদৃশ্য হয়ে ভয় দেখিয়েছো? প্রথমে তোমার বিচার, তুমি দুধে জল মেশাচ্ছিলে কেন? সে কি ভোলা, তোমার এত সুনাম আর তুমি শেষে কিনা ভেজাল মেশাচ্ছ? আগে না মহারাজ। কেন মিথ্যে কথা বলছো গো ভোলা? আমি তো তোমাকে জলে দুধ মেশাতে দেখেছি। একদম ঠিক কথা বলেছো বিজ্ঞানী, জলে দুধ। সে কি, আমি তো শুনেছি দুধে জল মেশায়, আর ভোলা আবার জলে দুধ মেশায় নাকি? শুধু জলে দুধ মিশিয়ে ক্ষান্ত হয়নি, রসগোল্লার দাম 1 লাফে বাড়িয়ে দিয়েছে। আগে 5টি মুহূর্ত 10টা রসগোল্লা পাওয়া যেত, ভোলা জলে দুধ মিশিয়ে সেই রসগোল্লা 5টা 5 মুহূর্ত দিচ্ছে। আমি দেখেছি নিজের চোখে। গোপাল, এবার তুমি দৃশ্যমান হও। ঠিক আছে, এই দৃশ্যমান হলাম। এসব কি ঘটছে? আমার তো মাথাটাই বরং ঘুরছে। এই সবই এই জাদু বইয়ের কামাল মহারাজ। আপনার গ্রন্থাগারে এই জাদু বইটি ছিল, এবং এটা পাওয়ার পর অনেকগুলো সত্য আমার চোখের সামনে চলে এসেছে। সেগুলো এখন আমি সভায় ব্যক্ত করব মহারাজ। মহারাজ, প্রথমেই বলে রাখি, ভেজাল মেশানোর অপরাধীকে শাস্তি দিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এটাই আমার প্রথম আর এটাই আমার শেষ অপরাধ। না 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 না, প্রথম আর শেষ বলে কোনো কথা নেই। অপরাধ হলো অপরাধ। ভেজাল মেশানোর অপরাধে তোমাকে 3 দিনের কারাদণ্ড
আর 100 মোহর জরিমানা করলাম। এরপর আসবে মন্ত্রীমশাই। আমি কি করলাম গো? মহারাজ, মন্ত্রীমশাইয়ের অপরাধ আরো বেশি। কাল পথের মোড়ে মন্ত্রীমশাই দাঁড়িয়ে পরিকল্পনা করেছিলেন কিভাবে আমাকে আঘাত করবেন। তাই কলা খেয়ে কলার খোসা ফেলে আমাকে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হলো না। আমি আর বিজ্ঞানী অদৃশ্য হয়ে সব শুনে নিলাম। গোপাল, আমি কিন্তু তোমার পক্ষে আছি। আমি কি তোমাকে কিছু বলেছি পণ্ডিত? তুমি আমার পক্ষে থাকবে এই রকম কথা কেন বললে? তুমি আমার বিপক্ষে কথা বলেছিলে পণ্ডিত, কিন্তু তুমি বড় ক্ষতি করনি, তাই তোমাকে আমি কোনো দোষ দেব না। সব শুনে একটা কথাই আমি বলবো, মন্ত্রীর পিঠে আমি লিখে দেব কুবুদ্ধির ঢেঁকি, আর মাথায় জল ঢেলে সারা রাজ্য মন্ত্রী মশাইকে ঘোরানো হবে। এবার গোপাল বলো তো, তুমি এই বইটা কোত্থেকে পেলে? মহারাজ, আপনার গ্রন্থাগারে এই সুন্দর বইটি খুব অবহেলায় রাখা ছিল। আমি আর বিজ্ঞানী এটা খুঁজে পাই। এই বইয়ের পাতা খুললেই অদৃশ্য হয়ে যায়, আর পাতা বন্ধ করলেই দৃশ্যমান হয়। আর আমরা দুজন এই অদৃশ্য হয়ে কিছু দৃশ্যমান মানুষের বদগুণগুলোকে আবিষ্কার করি মহারাজ। খুব সুন্দর গোপাল, খুব সুন্দর, খুব সুন্দর তোমার চিন্তা। হ্যাঁ, এবার আমার শাস্তি দেবার পালা। চলো তো মন্ত্রী, বাইরে গিয়ে তোমার পিঠে লেখা হবে কুবুদ্ধির ঢেঁকি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। তোমাকে ক্ষমা করব? তুমি তো ভয়ানক লোক, ঠান্ডা মাথায় মানুষের ক্ষতি করতে চাও। কোনো ক্ষমা নেই। এই পুটি উল্টে, তোরা থেমে থাকিস না। বল বল, ছড়াকার। মন্ত্রীমশাই জব্দ ভারী কুবুদ্ধি দিয়ে শাস্তি পেয়ে যাচ্ছে এখন হাঁড়ি মাথায় নিয়ে। মন্ত্রীমশাই জব্দ ভারী কুবুদ্ধি দিয়ে শাস্তি পেয়ে যাচ্ছে এখন হাড়ি মাথায় দিয়ে। যেমন কর্ম তেমন ফল।